চেক পাবে, ভাঙতেও পারবে, কিন্তু তুমি নিজে পারবে না। চেকে তাই লেখা রয়েছে, কিন বিলিংস ছাড়া অন্য কেউ। স্মিথ হাসি দেখা গেল তার ঠোঁটে। এরকম বহু চেক লিখেছি আমি, কিন্তু জানি না আসলে কে ভাঙিয়েছে ওগুলো। তাই? শয়তানি হাসি দেখা গেল বিলিংসের মুখে। যাকগে, টাকা পেলেই হলো। কিভাবে এলো তা নিয়ে মাথা ব্যথা নেই আমার। তাহলে সন্ধ্যার পর চলে এসো এখানে। ঠিক আছে বস। বেরিয়ে গেল বিলিংস, কিন্তু তার পিঠের দিকে তাকিয়ে ক্রুর ভঙ্গিতে হাসল কেইক কারভার। ভিতরে ভিতরে সন্তোষ বোধ করছে। সিদ্ধান্তটা নিতে পেরে খুশি। বেরিয়ে গিয়ে করিডোরের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো কিন বিলিংস। হাসছে সেও, তবে ভিন্ন কারণে। 18 বিকেলে মুক্তি পেল জেমস কারভার। পিস অফিসারের উপর শারীরিক হামলা করবার দায়ে $25 জরিমানা দিতে হয়েছে ওকে। বেরিয়ে আসবার আগে নিস্পৃহ অবিচল নির্বিকার মুখে শুনেছে ওর পিস বন্ডের টাকা বাজেয়াপ্ত হওয়ার খবর। কোর্ট হাউস থেকে ল অফিসে ফিরবার পথে পিস্তলটা ওকে ফেরত দিল শেরিফ স্যামুয়েল। বন্দির নীরবতা রীতিমতো ত্যক্ত করছে তাকে। প্রতিবাদ দূরে থাক, কোনো অভিযোগ, হুমকি, এমনকি খানিকটা অসন্তোষও প্রকাশ করেনি। মুখে পাথরের নির্লিপ্ততা। টু শব্দ করেনি এ পর্যন্ত। আমাকে ভুল বোঝো না কারভার। গানবেল্ট ওর হাতে ধরিয়ে দেওয়ার সময় বলল লোয়েল, যতদিন এই শহরে সৎপথে থাকবে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমাদের। এ থেকে একটা শিক্ষা নিতে পারো। বিস্তর টাকা খরচ হয়ে গেছে তোমার, এটাও একটা শিক্ষা। কিছুই বলল না জেমস। পিস্তল নিয়ে হোলস্টারে গুজে বেরিয়ে এলো ল অফিস থেকে। তারপর রাস্তা ধরে এগোলো। 1 ব্লক পর্যন্ত অসন্তুষ্ট চিন্তিত মুখে ওকে অনুসরণ করলো লোয়েল। শেষে ওকে বাঘ ঘুরে অন্য গলিতে হারিয়ে যেতে দেখে থমকে দাঁড়ালো লম্যান। এখনো সংশয় যাচ্ছে না তার। সকালে দেয়া কেইক কারভারের চোখজোড়া মনে পড়ল। কুৎসিত, ভয়ঙ্কর দেখাচ্ছিল। এমনভাবে তাচ্ছিল যেন তার চাঁদিতে আগুন ধরিয়ে দিয়েছে কেউ। আসলে কখনোই নিজের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হয়নি ও, ভাবছে জেমস। গতরাতে জ্ঞান ফিরে পাওয়ার পর অন্ধকার ছেলের ভিতর নানান ভাবনায় সময় কাটিয়েছে। জীবনের সবচেয়ে তিক্ত রাত কাটিয়েছে নিঃসঙ্গ, অসহায়ভাবে। শেষ কলঙ্ক হিসাবে আঘাতটা এসেছে। যেটুকু অহংকার ছিল তাও হারিয়েছে। যেভাবে পিস বন্ডের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তাতে একথা বলতেই হয়। অথচ আসল কাজের কিছুই করতে পারেনি। না পেয়েছে কিন বিলিংসের দেখা, না হয়েছে অন্য কিছু। বিলিংসকে খুন করতে পারলে না হয় খানিকটা সান্ত্বনা পেত। উল্টো বাররুমে এক ডেপুটির সঙ্গে ঝামেলা করবার পরিণতিতে টাকাটা হারিয়েছে। বাড়তি হিসাবে জুটেছে মাথায় পিস্তলের একটা আঘাত। কোয়ার্টারের সিঁড়ি ভেঙে উঠবার সময় কিছুটা ধীর হয়ে গেল ওর গতি। গতরাতে চরম লজ্জার মুখোমুখি হতে হয়েছে ওকে, কিন্তু নিজের বিবেকের মুখোমুখি হওয়ার চেয়ে কোনো অংশে খারাপ নয় সেটা। ভিতরে ঢুকে জেনিফারকে রান্নাঘরে দেখতে পেল জেমস। বেডরুম থেকে ম্যাটের ছন্দময় নিঃশ্বাসের শব্দ কানে এলো ওর। ধারণা করলো গভীর ঘুমে অচেতন সে। কিচেনে ঢুকতে ফিরে তাকালো জেনি। হ্যালো জেমস, শান্ত কণ্ঠে বলল ও। হ্যালো জেন, বলল জেমস। খেয়াল করলো তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখছে মেয়েটি। জেমস টের পায়নি অজান্তে ভিন্ন নামে সম্বোধন করেছে, যেটা নিজের মনে প্রায়ই করে। রান্নাঘরের চেয়ারে বসে পড়ল ও। দীর্ঘ পা জোড়া মেলে দিল সামনে। খৌরিহীন মুখে দাড়ির জঙ্গল। তাজা একটা কাটা দাগ দেখা যাচ্ছে ডান গালে। তোয়ালে হাত মুছে এগিয়ে এলো জেনি।
একটা চেয়ার টেনে জেমসের পাশে বসলো। গতকাল তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু অনুমতি দেয়নি ওরা। সকালেও ব্যর্থ হয়ে ফিরে এসেছি। ধীরে ধীরে ওর দিকে ফিরল জেমস, ক্ষীণ হাসল। আমার প্রতি বরাবরই আন্তরিক ছিলে তোমরা, জেনি, নিচু তিক্ত স্বরে বলল ও। আমি সত্যিই কৃতজ্ঞ। কাফা হাসি আসলো জেনি। মনে হচ্ছে আনুষ্ঠানিক বিদায় জানাচ্ছ আমাদের। ঠিকই ধরেছ। ক্ষণিকের জন্য দ্বিধা করল মেয়েটি। তাহলে চলে যাচ্ছ তুমি? নট করল জেমস। লুকাছাপা ভাব ওর ধূসর চোখে এবং তিক্ত চাউনি। জেনির চোখ ভেদ করে মনের ভাবনা জেনে নিতে চাইছে। তোমাকে আটকানো যাবে না, এরই মধ্যে জেনেছি আমি। সব কিছু ব্যাখ্যা করবার জন্য এসেছি, হতাশ কণ্ঠে বলল জেমস। আমি চাইনি তোমরা ভাবো ভয়ে পালিয়ে যাচ্ছি। ক্ষীণ আশার আলো দেখতে পেল জেনি। অহংকার এই যুবকের সবচেয়ে স্পর্শকাতর জায়গা। পালিয়ে যাচ্ছে, এ অভিযোগ করলে হয়তো যাবে না সে, কিন্তু কথাটা বলবে কিভাবে? পরোক্ষভাবে কি ওকে অপমান করা হয় না? মরিয়া হয়ে জিহ্বায় জোর আনবার চেষ্টা করলো। ভাবছে সত্যি গুরুত্ব হারাবে না এমনভাবে কথাটা বলতে পারবে কিনা। চেষ্টা করবার সিদ্ধান্ত নিল। অন্য কিছু ভাববার সুযোগ আসলে নেই। জেমস। হতাশ দেখালো জেমসকে। নিজের উপর লজ্জিত হলো জেনি, কিন্তু ওর মুখ দেখে সেটা বোঝা গেল না। না, ধীরে ধীরে বলল জেমস। তা নয় জেনি। গত রাতে জেলে থাকবার সময় শেষ হয়ে গেছে সব কিছু। নিজের বুটের দিকে তাকিয়ে আছে ও এখন। ধূসর চোখে শূন্য দৃষ্টি, হাতগুলো পকেটে ঢোকানো, পাজোড়া সামনে মেলে দেওয়া, এবং ওর কণ্ঠ মাপা, দম দেওয়া পুতুলের মতো। কোনোদিনই আসলে তোমাদের সঙ্গে একাত্ম হতে পারিনি আমি, জেন। আমি পুরো দস্তর একজন ক্যাটলম্যান। বিষণ্ণ হাসি দেখা গেল ওর ঠোঁটে। মেহুলের বদলে এখন গরু দেখতে পেলে বোধহয় ভালো লাগবে। সেফ গরু দেখতে চাও বলেই চলে যেতে চাইছো? তিরস্কার করল জেনিফার। ঠিক কিভাবে বোঝাবো তোমাকে? এখনো বুটের দিকে তাকিয়ে কথা বলছে জেমস। সফল মানুষের জীবন একটা নির্দিষ্ট ছকে বাঁধা। ভাগ্যের সহায়তা পায় সে, কিন্তু লড়াইয়ে যেতে যথেষ্ট টাকা রোজগার করে, অনেক লিকার পান করে এবং অনেক বন্ধু পায় জীবনে। কিন্তু আমি তাদের দলে পড়ি না। এখানে ভাগ্যের দৌড় শেষ হয়ে গেছে আমার, জেন। নিজের বিরুদ্ধে ছাড়া আর সব লড়াই জিতেছি আমি। গত রাতে সেটা স্পষ্ট বোঝা গেছে। সামান্য দুজন লোক আমার মেজাজ খারাপ করে দিয়েছে। কিন বিলিংসকে খুন করতে বেরোনোর সময় যে দীর্ঘতা ছিল আমার, তা বেশিক্ষণ থাকেনি। মেজাজ সামলে রাখবার মতো মানুষ আর নই আমি। নিজেকে করুণা করছো তুমি। চোখ তুলে তাকালো জেমস। জ্বলছে ওর চোখ। তারপর আচমকা রাগটা চাপা পড়ে গেল। বুটের দিকে ফিরে গেল দৃষ্টি। না, বোঝনি তুমি। নিজেকে করুণা করছি না। আমি শুধু জানি সমস্যাটা কোথায়। আত্মসম্মান বা মর্যাদা যাই বলো, সবই হারিয়েছি আমি নিজের কারণেই। এই শহরে আমার জন্য কেবল একটা জিনিসই বাকি আছে এখন। কি? ফাঁসি। চোখ তুলে তাকালো জেমস। বুঝতে চাইছে জেনি কথাটা বুঝেছে কিনা, কিন্তু মেয়েটির মুখ দেখে কিছু বোঝা গেল না। প্রায় তাচ্ছিল্যের ভঙ্গিতে বেঁকে গেছে জেনির ঠোঁট। ভয় পেয়েছ জেমস? সরাসরি চোখ তুলে জেনিকে দেখল ও। সহসা নিশ্চিত হয়ে গেল কেন ওকে খোঁচাচ্ছে মেয়েটা। জেনে চায় না চলে যাক সে। সারা শরীরে অদ্ভুত এক অনুভূতি হলো জেমসের। জানা হয়ে গেছে মেয়েটির মনের কথা। ওর ইচ্ছে হলো উঠে দাঁড়িয়ে বুকে টেনে নেয় মেয়েটিকে, নিজের আবেগের কথা জানায়। এতদিন যা ভেবে এসেছে, কিন্তু নিজেকে গুটিয়ে নিল। না, সেটা উচিত হবে না। গত রাতে এমনকি জেনে ওকে ভালোবাসে সন্দেহ করবার আগেই নিজের কর্তব্য ঠিক করে নিয়েছে।
তার বদল হবে না এখন, যদিও সিদ্ধান্তটা আরও তিক্ত হয়ে গেছে। গতরাতে ওর নিশ্চিত ধারণা ছিল জেনি বা ম্যাটকে সাহায্য করবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কিন বিলিংসকে শেষ করে দেয়া, কিন্তু তা তো হয়নি। বরং $5,000 হারাতে হয়েছে ওদেরকে, যা কোনোভাবেই সামলে নিতে পারবে না ওয়েস্টার্ন। এখান থেকে সরে পড়াই উচিত ওর। চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়েছে, কিন্তু এদেরকে বাঁচতে হলে ওরই চলে যাওয়া উচিত। কেইক কারভার হয়তো কোনো একটা রফা করে নেবে, তাহলে সবকিছু হারাতে হবে না, কারণ কেবল ওকেই ঘৃণা করে মোনার্ক মালিক। ম্যাট রায়ানের প্রতি কোনো ঘৃণা নেই তার। জেনের প্রশ্নটা নিয়ে ভাবল জেমস। সত্যি কি ভয় পেয়েছে ও? হয়তো মেয়েটিকে তা ভাববার সুযোগ দিলেই চলে যাওয়া সহজ হবে। হ্যাঁ জেন, এটাই বলতে চাইছিলাম। সত্যিই ভয় পেয়েছি আমি। বিশ্বাস করি না। নির্বিকার দেখাচ্ছে জেমসকে। সুতোটা ধরে রাখতে হবে ওকে। সামান্যই একটা কাজই করবার আছে ওর জেনের জন্য। কাপুরুষ হয়ে থাকতে হবে। যে লোক নিজের দীর্ঘতা হারিয়েছে এবং সেভাবে কাজ করা উচিত তার। ভেবেছ আমি ব্যর্থ হব না, তাই না? অজান্তে পিছিয়ে গেল জেনে। কথাটা সত্যি, কিন্তু এ পরিস্থিতিতে স্বীকার করতে অনিচ্ছুক। কেইক কারভারের কাছ থেকে তোমার টাকা আদায় করে এনেছিলাম আমি, বলে গেল জেমস। রাস্তায় বিলিংসকে পিটিয়েছি, চায় না বয়ে ওয়াগন নিয়ে গেছি, তিক্ত স্বরে বলল। আচমকা কর্কশ হয়ে গেল কণ্ঠ। তুমি কি বুঝতে পারছো না? ভয় দূর করতেই এসব করেছি। কাপুরুষ হিসেবে যাতে কুখ্যাতি না পাই। একটা ইঁদুর যখন কোণঠাসা হয়ে পড়ে, লড়ে ওটা। জ্যাক আমাকে পেটাতে চেয়েছিল বলেই লড়েছি। ভাগ্য ভালো ছিল, অল্পতে হাল ছেড়ে দেয় ও। কেইক কারভার জানতো কেন লড়ছি আমি, সেজন্যই টাকাটা ফেরত দিল। বিলিংসের সঙ্গে ফাইটের কথা শোনো। আমার পনির পিঠে একটা জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিল, ফলে বেসামাল হয়ে পড়ে ঘোড়াটা। বিলিংসের উপর গিয়ে পড়ে ওটা। এদিকে বিলিংসের সঙ্গী গুলি ছুড়ছিল। বাধ্য হয়ে বিলিংসের সঙ্গে ফাইটের কথা শোনো। আমার পনির পিঠে একটা জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিলাম, ফলে বেসামাল হয়ে পড়ে ঘোড়াটা। বিলিংসের উপর গিয়ে পড়ে ওটা। এদিকে বিলিংসের সঙ্গী গুলি ছুটছিল। বাধ্য হয়ে শরীরের সঙ্গে চেপে ধরলাম বিলিংসকে, তাই গুলি করবার সাহস পেল না ওর ক্রু। ব্যাস, অক্ষত রয়ে গেলাম আমি। হা হয়ে গেছে জেনিফারের মুখ, কিন্তু নিষ্ফল সুরে বলে গেল জেমস। এই হচ্ছে তোমার নায়ক জেনি। ব্রেক লেবার ভেঙে যাওয়ার ঘটনাটা চিন্তা করো। তোমার পিছনে যদি 20 টন আকরিকের বোঝা থাকে এবং রাস্তার একপাশে যদি 500 ফুট খাদ আর অন্যদিকে খাড়া ক্লিপ থাকে, কি করবে তুমি? হয় দৌড়াবে, নয়তো লাফ দেবে। তাই করেছি আমি, কারণ লাফ দেওয়ার সাহসও হচ্ছিল না আমার। ভাগ্যক্রমে সে যাত্রা বেঁচে গেছি। এই হচ্ছে তোমার নায়কের বীরত্বের নমুনা জেন। কিভাবে তাকে পছন্দ করবে? ধীরে ধীরে উঠে দাঁড়ালো জেনি, বেদনা ওর চোখে। না, তাকে পছন্দ করি না আমি। ফিসফিস করে বলল ও। তারপরও চাও আমি থাকি? না, আমার মনে হয় চলে যাওয়াই উচিত হবে তোমার। দুহাতে মুখ ঢাকলো জেনি, ঘুরে দাঁড়ালো। রাতের স্টেজ ধরবো আমি। জেনি উঠে দাঁড়িয়ে বলল জেমস। ম্যাটের সঙ্গে কথা বলবার জন্য আসবো একবার, তারপর সবার অগোচরে শহর ছেড়ে চলে যাব। কোনো উত্তর দিতে পারল না জেনি। জেমস চলে যাওয়ার পর নীরবে সময় পেরিয়ে গেল। কতটা সময় পার হলো বলতে পারবে না জেনি। রান্নাঘরের টেবিলে স্থানের মতো বসে আছে ও, নীরবে কাঁদছে। সদর দরজায় করাঘাতের শব্দে সংবিত ফিরল ওর। দ্রুত চোখ মুখে সাড়া দিল। জ্যাক আর বিল গানে। জেমস আছে নাকি মিস?
জানতে চাইল জ্যাক। না, সম্ভবত এক্সপ্রেস অফিসে পাবে ওকে। জ্যাক ভুরু কোচকাল জ্যাক রাইলি। চলে যাচ্ছে নাকি? তৎক্ষণাৎ জানতে চাইল সে। হ্যাঁ, বিষণ্ণ সুরে বলল জেনি। দ্রুত ভিতরে চলে গেল ও। সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো জ্যাক। সিঁড়ির শেষ ধাপে বসে পড়ল। লম্বায় ওর অর্ধেক হবে বিল গান্নি। পাশে এসে বসল সে। চিন্তিত মুখে বেড়ার দিকে তাকিয়ে থাকলো ওরা। কাজটা উচিত হচ্ছে ওর? জানতে চাইল জ্যাক। ওকে ছাড়া ওয়েস্টার্ন চলবে কি করে? ব্যবসা গুটিয়ে ফেলবে। কেন? থুতু ফেলল গান্নি। ওর জায়গায় তুমি থাকলে কি করতে? হারামজাদা শেরিফ প্রথম থেকে লেগেছিল ওর পিছনে এবং শেষ পর্যন্ত ঠিকই নাজেহাল করে ছাড়ল ওকে। যথেষ্ট স্মার্ট জেমস। বিপক্ষ ওকে শেষ করে দেওয়ার আগেই সরে যেতে চাইছে। কিন্তু মিস রায়ান চায় না চলে যাকো। অধৈর্য কণ্ঠে বলল জ্যাক। দেখনি মেয়েটা কাঁদছিল? সিরাক করল বিল গান্নি। হয়তো এখন আর ওকে পছন্দ করে না মেয়েটা, বাতলে দিল সে। কোনো একদিন সত্যি কঠিন মানুষ হয়ে যাবে জেমস, কিন্তু তা নয় সে। বিরক্তি ঝরে পড়ল জ্যাক রাইলির কণ্ঠে। দীর্ঘক্ষণ চুপ করে থাকলো সে, নীরবে তামাক চিবুচ্ছে। জেমস কারবার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে ওয়েস্টার্ন ফেইট। সিদ্ধান্তে পৌঁছালো ও। বিল গান্নি যাই বলুক না কেন, ব্যাপারটা ঠিক খাপ খাচ্ছে না জেমসের চরিত্রের সঙ্গে। হাল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি হলে অনেক আগেই তা করত জেমস। অন্য কিছু আছে এর পেছনে। হয়তো ক্ষণিকের জন্য হতাশ হয়ে পড়েছে সে। যে কোনো লোকের ক্ষেত্রে এমন হতে পারে। যখন কোনো কিছুই ঠিকভাবে ঘটে না, যে কোনো লোকই তখন পিছিয়ে যেতে চাইবে। জেমস কারবারও তাই। অসাধারণ কোনো মানুষ নয় সে। দুঃসময় কাটাতে হলে সেফ লেগে থাকতে হবে। দুঃসময় পেরিয়ে গেলে আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে সে। তামাকের রস গলা দিয়ে নামিয়ে দিয়ে মুখ মুছল সে। ওকে এখানে আটকে রাখতে হবে বিল। কিভাবে? মাথায় আঘাত করে অজ্ঞান করে কোথাও আটকে রাখবে? সেটা করতে গেলে চিবুকটা হয়তো আস্ত থাকবে না আমার, আর তুমিও পার পাবে না। স্যার, অন্যভাবে কাজটা করতে হবে। তাহলে ওকে গ্রেপ্তার হতে দিতে হবে। আমার ধারণা এটাই একমাত্র উপায়। গ্রেপ্তার হওয়ার মতো কিছুই করেনি ও। কিন্তু থেমে গেল জ্যাক। ইয়ার্ডের বেড়া ছাড়িয়ে অন্ধকারে হারিয়ে গেল দৃষ্টি। আচমকা ভিন্ন একটা চিন্তা খেলে গেল মাথায়। সশব্দে আঙুলে চুটকি বাজালো সে। ইস, আগে কেন মনে পড়েনি? উঠে দাঁড়ানোর সময় বিড়বিড় করল সে। আমার সঙ্গে এসো বিল, একটা আইডিয়া এসেছে মাথায়। কিছুক্ষণ পর ল অফিসে দেখা গেল দুই ড্রাইভারকে। শেরিফকে পেল না ওরা, কিন্তু এক ডেপুটি রয়েছে টেবিলে। লোয়েল কোথায়? জানতে চাইল জ্যাক। জানি না, কোথায় থাকতে পারে? বিরক্তি ঝরে পড়ল ডেপুটির চোখে। ওর সঙ্গে কি কাজ তোমাদের? কিছু প্রশ্ন আছে আমার, প্রচুর প্রশ্ন। আমাকে জিজ্ঞেস করো। যে কোনো ড্রাইভারের মতোই আইনের প্রতি সামান্যই সমীহ আছে বিল গান্নির। আমি জিজ্ঞেস করছি, তাচ্ছিলের কণ্ঠে জানতে চাইল সে। দুইয়ে দুইয়ে কত হয়? ভেবে ঠিক করে নাও, তারপর কালকে জানাবে আমাকে। চলো জ্যাক। 1 মিনিট। বাধা দিল জ্যাক। হয়তো কাজটা করতে পারবেও। আইনের ঠিক কতটা জানো তুমি, মিস্টার? তোমাদের দুজনের জ্ঞান একত্র করলে যা হবে তার চেয়ে বেশি। রাগে লাল হয়ে গেছে ডেপুটির মুখ। বিতৃষ্ণার সঙ্গে তাকিয়ে আছে বিল গান্নির দিকে, কিন্তু ভ্রুক্ষেপ করছে না সে। বেশ বলছি। বিল আর আমার মধ্যে তর্ক হচ্ছিল। বিল একটা স্টেজ লুট করতে চায়। ঝটিটি ঘুরে জ্যাকের দিকে ফিরল বিল গান্নি, কিন্তু চোখের ইশারায় তাকে নীরব থাকবার নির্দেশ দিল জ্যাক। কিছু একটা মাথায় এসেছে তার, ধারণা করল বিল। ঠিকই বলেছে ও, সায় জানালো সে। চেয়ার থেকে উঠে দাঁড়ালো ডেপুটি। দুজনের উপর ঘুরে বেড়াচ্ছে দৃষ্টি, চাউনিতে সতর্কতা। তো আমাকে জানানোর জন্য ধন্যবাদ। তীব্র ব্যঙ্গ ঝরে পড়ল তার কণ্ঠে।
আমার কাছ থেকে পিস্তল ধার চাও নাকি? লাগবে কিনা এখনো নিশ্চিত বলতে পারছি না, পাল্টা শান্ত কণ্ঠে বলল বিল। জ্যাক ভালো বলতে পারবে। বিল যখন স্টেজটা লুট করবে, ধরো দুজন যাত্রী থাকবে, খেই ধরল জ্যাক রাইলি, একজন বুড়ো আর এক লেডি। পরে ডাকাতির টাকা খরচ করে ফেলল বিল এবং হাতের কাজটা হারায়। পরে ওই লেডির হয়ে কাজ শুরু করে সে, কিন্তু ওই মহিলা জানে যে ডাকাতির সঙ্গে সেই জড়িত। তবে বিলের মেজাজ আর বেপরোয়া ভাব দেখে শেরিফকে বলবার সাহস করল না। এদিকে বুড়ো ঠিকই শনাক্ত করে ফেলল ওকে। শেষে বিলকে গ্রেপ্তার করা হলো। এবার আসল প্রশ্ন, ধরো বিলের বিরুদ্ধে সাক্ষ্য দিল না লেডি, এবং সাক্ষ্য যাতে না দিতে হয় সেজন্য শহর ছেড়ে চলে যেতে চাইল। ক্ষণিকের জন্য থামল জ্যাক। আমার প্রশ্ন হচ্ছে, বিলের ট্রায়াল শেষ হওয়া পর্যন্ত তুমি কি ওই মহিলাকে আটকে রাখতে পারবে? স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো ডেপুটি। এ কেমন প্রশ্ন? জানতাম ও বলতে পারবে না, তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল বিল। এজন্যই ডেপুটি ও। 1 মিনিট, তপ্ত কণ্ঠে বলল ডেপুটি। অনায়াসে তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো, যে কেউ পারবে। ডাকাতির প্রত্যক্ষদর্শী হিসেবে মহিলাকে আটকে রাখবার ক্ষমতা রাখে শেরিফ। কদিন? ট্রায়াল শেষ হওয়া পর্যন্ত। ট্রায়াল শেষ হতে কদিন লাগতে পারে জানি না আমি, মাসখানেক বা বেশিও লাগতে পারে। সঙ্গীর দিকে ফিরল জ্যাক। তো বিল, মনে হচ্ছে ওই লেডির হয়ে কাজ করা উচিত হবে না তোমার? লাফিয়ে উঠে দাঁড়ালো ডেপুটি, কপালের পাশে লাফাচ্ছে শিরাগুলো। তাহলে এরই মধ্যে স্টেজ লুট করে ফেলেছ তোমরা? এখনই তোমাদের গ্রেপ্তার করছি। কিসের চার জানবে আমাদের বিরুদ্ধে? কেন? জ্যাক যা বলল। লুট করিনি, ভাবছিলাম ওই লেডি যে স্টেজে থাকবে ওটার ডাকাতি করব কিনা। নিষ্প্রিয় কণ্ঠে বলল বিল। আগামী সপ্তাহে কোনো এক সময় আসবে ওই মহিলা। শুনেছি প্রচুর টাকা থাকবে ওর সঙ্গে। ওই টাকা লুট করে পরে মহিলার কাজ নেব। মাথা নাড়ল সে। এমনভাবে তাকাচ্ছ যেন এখনই কাজটা করে ফেলেছি। সত্যি কথা বলতে কি, এখনো তেমন কিছু ঘটেনি, বলল জ্যাক। নিশ্চিন্ত থাকো মিস্টার। শোনো তোমরা, কর্কশ্বরে বলল ডেপুটি। বুঝতে পারছি না তোমাদের নাকি আমারই মাথা খারাপ। এর চেয়ে বাজে জিনিস আর কখনো শুনিনি আমি। যদি সত্যি কোনো স্টেজ লুট হয়, গান্নি, একটা পাশি নিয়ে তোমাকে তাড়া করব আমি, এবং পাশি তোমাকে ঝুলিয়ে দেবে। শুনে খুশি হলাম, বলল বিল। সিরিয়াস দেখাচ্ছে তাকে। সময়টা জানাবো তোমাকে। পিস্তল ধার দেওয়ার অফারটা মনে রইল। বিদায় মিস্টার। ডেপুটির অসন্তুষ্ট বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে বেরিয়ে গেল ওরা। দীর্ঘক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকলো ডেপুটি, তারপর চেয়ারে বসে মাথা চুলকাতে শুরু করলো। কি বুঝলে? কাজ হবে তো? বাইরে এসে সঙ্গীর উদ্দেশ্যে জানতে চাইল জ্যাক। দেখতে পাবে। আগে চলো ইয়ার্ডে ফিরে যাই। ইয়ার্ডে পৌঁছে কোয়ার্টারের দিকে এগোলো ওরা। উপরে উঠে দরজায় নক করলো। আগের বারের মতো জেনিফার রায়ানি দরজা খুলল। এখনো দেখা হয়নি ওর সঙ্গে? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল জেনি। না ম্যাম, হ্যাটের কিনারা ছুঁয়ে বলল জ্যাক। তোমার সঙ্গে কিছু কথা ছিল, ভেতরে এসো। এখানেই বলি, ভিতরে যাওয়া লাগবে না। ফের মুখ খুলবার আগে তামাকের দলা সরিয়ে মুখের পিছনে নিয়ে গেল জ্যাক। তুমি তো জানোই ওই স্টেজ লুটের সঙ্গে জড়িত ছিলাম আমি। নিশ্চয় কোনো ঝামেলা আশঙ্কা করছো নাকি? না ম্যাম। কেসে গলা পরিষ্কার করে নিল সে। কিন্তু আমি যদি শেরিফের কাছে ধরা দেই, জেমস আর তোমাকে সাক্ষী হিসাবে ট্রায়ালে উপস্থিত হতে হবে, তাই না? বিহ্বল দেখালো জেনিকে। বুঝতে পারছি না জ্যাক। শেরিফ যদি জেমসের নামে সমন জারি করে, তাহলে শহর ছাড়তে পারবে না সে। সাক্ষ্য না দিয়ে যদি শহর ছাড়বার চেষ্টা করে, শেরিফ ইচ্ছে করলে গ্রেপ্তার করতে পারবে জেমসকে। চাই কি ট্রায়াল হওয়া পর্যন্ত জেলেও আটকে রাখতে পারবে। ট্রায়াল শেষ হওয়া পর্যন্ত অন্তত মাসখানেক তো লাগবেই।
এবার বুঝতে পারল জেনি জেমসকে পিউতে আটকে রাখতে স্বেচ্ছায় জেলে যেতে রাজি হয়েছে জ্যাক রাইলি। প্রয়োজনে জোর করবে হয়তো। আচমকা অশ্রুজল হয়ে উঠল ওর চোখ। সামলাতে পারল না নিজেকে। সত্যি কি ওকে এখানে আটকে রাখতে জেলে যেতে চাও তুমি জ্যাক? জি ম্যাম। জেমস নিজেই জানে না কি করছে। কয়েকটা দিন গেলে এমনিতে ঠিক হয়ে যাবে সব। সমস্যা হচ্ছে ভুলটা যখন বুঝতে পারবে ততক্ষণে এখান থেকে চলে যাবে সে। মাথা নাড়ল চেনি। যার জন্য এত বড় ত্যাগ স্বীকার করছো সে কি তার যোগ্য? কি বলছো ম্যাম? ও নাকি ভয় পেয়েছে, নিজেই বলেছে। জীবন বাঁচাতে পিউতে ছাড়তে চাইছে জেমস তাই বলেছে? সবিস্ময়ে জানতে চাইল জ্যাক। নট করল জেনে। সেজন্যই বলছি ওর জন্য জেলে যাওয়া উচিত হবে না তোমার। ওকে নিজের পথে চলে যেতে দেয়াই মঙ্গল। হাতে রাখা হ্যাটের দিকে তাকালো জ্যাক রাইলি, তারপর মাথায় চাপালো। বিদায় মিস রায়ান। সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো ওরা। ইয়ার্ড পেরিয়ে গেটে আসবার পর থমকে দাঁড়ালো জ্যাক। ফিরে তাকালো কোয়ার্টারের দরজার দিকে। ভয় পেয়েছে, বিড়বিড় করে বলল সে। তাজ্জব ব্যাপার, যে লোক চায়না বয় থেকে 20 টন আকরিক নিয়ে ওয়াগন চালিয়ে নেমে এসেছে সেই নাকি ভয় পেয়েছে। জ্যাকের চেয়ে মাথাটা বিলগান্নের ভালো খেলে। তার অবচেতন মন সত্যের প্রায় কাছাকাছি পৌঁছালো। জ্যাক, আমরা বোধহয় অনধিকার চর্চা করছি। তার চেয়ে বরং প্রসঙ্গটা বাদ দেয়াই উচিত হবে। অবস্থার দৃষ্টে তাই তাই মনে হচ্ছে অবশ্য। একমত হলো জ্যাক। তারপর খিস্তি করল। কিন্তু ভয় পেয়েছে জেমস? অসম্ভব, আমি বিশ্বাস করি না। হতাশ বিষণ্ণ স্বরে বলল সে। 19। সাপার শেষে এটো বাসনকোসন ধুয়ে শেষ করেছে সেলিয়া হিউস্টন। ঠিক এ সময় দরজায় নক হলো। অ্যাপ্রন খুলে কপালে এসে পড়া চুল সরিয়ে দরজার দিকে এগোলো ও। কিন বিলিংস আর কেই কারভারকে দেখে বিস্মিত হলো সেলিয়া। তোমার সঙ্গে কথা আছে মিস হিউস্টন, বলল কারভার। কণ্ঠটা শুনেই ধক করে উঠল কেটের কলজে। শেষ পর্যন্ত ঘটছে ব্যাপারটা। অনুরোধ নয়, বরং স্পষ্ট নির্দেশের সুর কারভারের কণ্ঠে। এক প্রতিবেশীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম মিস্টার কারভার। সামলে নিয়ে দ্রুত বলল ও। কি ব্যাপার? আজ রাতে কোনো প্রতিবেশীর সঙ্গে দেখা করছো না তুমি? শীতল সুরে বলল সে। ভেতরে আসবো আমরা? উত্তর না দিয়ে একপাশে সরে দাঁড়ালো সেলিয়া। দুজন ভিতরে ঢুকতে দরজা আটকে দিল। এগিয়ে গিয়ে টেবিলে নিজের হ্যাট রাখলো কারভার। তারপর একটা চেয়ারের দিকে ইঙ্গিত করলো। বসো মিস হিউস্টন, বেশিক্ষণ লাগবে না আমাদের। নীরবে চেয়ারে বসলো সেলিয়া। কিছুটা দূরে বসলো অন্য দুজন, মুখ নির্বিকার। বুঝবার উপায় নেই কি ভাবছে বা কি বলতে পারে ওরা। সতর্কতার সঙ্গে সিগার ধরালো কারভার। এক মুখ ধোয়া ছেড়ে স্থির দৃষ্টিতে দেখল সেলিয়াকে। মিস হিউস্টন, কিছুদিন ধরে তোমার পিছনে টাকা খরচ করছে মোনাক। বলতে বাধ্য হচ্ছি, বিনিময়ে তোমার কাছ থেকে এ পর্যন্ত তেমন কিছু পাইনি আমরা। চুপ করে থাকলো সেলিয়া। বেশি কিছু তো নয়, খেই ধরল কারভার। সামান্য দুটো শব্দ খরচ করলে মস্ত বড় একটা উপকার হতো আমাদের। সেদিন সাহায্য করলে আজ রাতে হয়তো আসতে হতো না আমাদের। স্থির হয়ে বসে থাকলো সেলিয়া। নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। ওয়েস্টার্নের সঙ্গে সন্ধি করতে বাধ্য হচ্ছি আমি। বুক থেকে পাষাণ ভার নেমে গেল যেন। স্বস্তির নিঃশ্বাস ফেলল সেলিয়া। ঠিকই করেছ মিস্টার কারভার। এভাবে সংঘর্ষ আর বিদ্বেষ চালিয়ে যাওয়া আসলে বোকামি, কারণ এতে শেষ পর্যন্ত কারো উপকার হতো না। জেনিফার রায়ানের সাথে কথা বলেছ নাকি? না স্যার, বরং আসলে শেষ পর্যন্ত কেউই তো জিততে পারবে না। তোমরা দুজনেই শেষ হয়ে যাবে। ঠিক একই কথা বলেছিল রায়ান মেয়েটা। সিগারে পাপ করল কারভার। পরিস্থিতি কঠিন হয়ে গেছে এখন। কোনো একটা রফা করে নেব আমরা।
তোমার সাহায্য দরকার হয়ে পড়েছে আমার। মাপা হাসি দেখা গেল তার ঠোঁটে। ভয় নেই তোমার, মাই ডিয়ার। একেবারে সহজ কাজ দিচ্ছি তোমাকে। কি কাজ? জানোই তো। দেখা মাত্র বিলিংস আর আমাকে খুন করবার হুমকি দিয়েছে জেমস। শুনেছি মিস্টার বিলিংসের খোঁজে বেরিয়েছিল সে। স্বভাবতই বিলিংসকে ম্যাট রায়ানের কাছে পাঠাতে পারি না আমি, কারণ দেখা মাত্র ওকে খুন করে ফেলবে আমার মাথা গরম ভাতিজা। বুঝতে পারছো তো? হ্যাঁ। খবরটা তুমি নিয়ে যাবে। রায়ানকে বলবে বিলিংসকে সন্ধি করবার জন্য পাঠাচ্ছি আমি। জেমস যেহেতু ওদের ব্যবসার পার্টনার, সে থাকবে সেখানে। তুমি ওদের বলবে বিলিংস গেলে যেন হামলা না করে বসে। একেবারে মামুলি কাজ, তাই না? হ্যাঁ, স্বস্তির সঙ্গে উত্তর দিল সেলিয়া। তাহলে এবার বেরিয়ে পড়ো। এখানে তোমার জন্য অপেক্ষা করব আমরা। উঠে দাঁড়ালো সেলিয়া। আচমকা খেয়ে ধরল কারভার। আরেকটা কথা, মিস হিউস্টন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। বিলিংসের সঙ্গে আলাপ করবার সময় জেনিফার রায়ান যেন ওই বাড়িতে বা তার আশেপাশে না থাকে। ওদের কাজ শেষ হওয়া পর্যন্ত অন্য কোথাও সরে থেকো তোমরা দুজন। কেন? অজান্তে প্রশ্নটা বেরিয়ে গেল ওর মুখ থেকে। সন্দিহান হয়ে উঠেছে হঠাৎ। নিশ্চিত বলতে পারবে না, কিন্তু কুগাইছে মন। বিরক্তি ফুটে উঠল কারভারের মুখে। চোখ সরে গেল তার। কিছুটা ফ্যাকাশে দেখাচ্ছে মুখ। চেয়ারে নড়ে চড়ে বসল সে। বাম হাতে ডান কানের লতি ধরে মৃদু টান দিল। আমি বলেছি সেজন্য। হঠাৎ রুক্ষস্বরে বলল সে। নিশ্চয়। লোকটার প্রতিক্রিয়া দেখে বিস্মিত সেলিয়া। এমনিতে যা বলা হয়েছে তাই করো, কোনো প্রশ্ন করবার দরকার নেই। প্রথমবারের মতো মুখ খুলল বিলিংস। সব কিছু একেবারে সহজ, কোনো ব্যাপারে দুশ্চিন্তা করবার কিছু নেই। খানিকটা কোমল স্বরে বলল কারভার। জেনিফার রায়ান আমাকে ঘৃণা করে, এটা জানা হয়ে গেছে আমার। দুবার আমার সঙ্গে দুবার আমার সঙ্গে কথা বলে সন্ধি করতে চেয়েছে ও, কিন্তু আমি প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছি। ও যদি ম্যাট রায়ানের সঙ্গে আজকে উপস্থিত থাকে, তাহলে আরও ভালো অফারের জন্য ভাইকে অপেক্ষা করতে বলবে। সেজন্যই আমি চাই না কাজের সময় উপস্থিত থাকুক মেয়েটা। সেক্ষেত্রে বিলিংস আমাদের জন্য সুবিধাজনক একটা রফা করতে পারবে। বুঝেছি, বলল সেলিয়া, কিন্তু আসলে বোঝেনি। তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখছে মোনার্ক মালিক। আমিও চাই ভালো করে বুঝে নাও তুমি, কঠিন স্বরে বলল কারভার। জেনিফারকে ওখান থেকে সরিয়ে নেবে তুমি, মিস হিউস্টন। বেশ, তাই হবে, বলে ওয়ার্ড ড্রোবের দিকে এগোলো সেলিয়া। ড্রয়ার খুলে হ্যাট বের করলো। উপরের ড্রয়ার থেকে ওর পকেট বুকটা তুলে নিতে যেতে খসে পড়ল ওটা। মলার ছড়ে যেতে পিস্তলটা বেরিয়ে পড়ল। দ্রুত হাত বাড়িয়ে পিস্তলটা তুলে নিল বিলিংস। রাগে কুৎসিত দেখাচ্ছে মুখ। কি করতে যাচ্ছিলে? রুক্ষস্বরে জানতে চাইল সে। লোকটার কণ্ঠের কাঠিন্য অবাক হলো সেলিয়া। সবসময় এটা সঙ্গে রাখি আমি, দ্রুত ব্যাখ্যা দিল। আমি একা মেয়ে মানুষ, মিস্টার বিলিংস, এবং এই শহরে বহু খারাপ এবং সুবিধাবাদী লোক আছে। মিস্টার বিলিংস, এবং এই শহরে বহু খারাপ এবং সুবিধাবাদী লোক আছে। যদি কখনো বিপদে পড়ি, এই ভয়ে সঙ্গে রাখি এটা। এখনও সন্দেহ খেলা করছে বিলিংসের চোখে, কিন্তু আজ রাতে এটা সঙ্গে রাখতে পারবে না। শেষে নির্দেশের সুরে বলল সে। ঘুরে ছোট্ট পিস্তলটা চেয়ারে ছুঁড়ে ফেলল, যেটায় বসেছিল একটু আগে। কুশনের আড়ালে ঢাকা ঢাকা পড়ে গেল পিস্তলের অর্ধেক। যাও, কাজ সেরে এসো, কর্কশরে তাগাদা দিল সে। মুখে সামান্য প্রসাধন মাখল সেলিয়া। কিন বিলিংস আর কেই কারভারের আচরণ নিয়ে ভাবছে। অদ্ভুত হলেও নার্ভাস, অস্থির মনে হচ্ছে দুজনকে। অথচ এর কোনো কারণ নেই, যদি আদৌ সত্যি কথা বলে থাকে মোনার্ক মালিক। আরও একটা ব্যাপার, ওকে বিশ্বাস করছে না।
আয়না থেকে চোখ সরিয়ে কেইক কারভারের দিকে ফিরল। দেখল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে কারভার। মিস্টার বিলিংস, কতক্ষণ পর যাবে ওখানে? 20 মিনিট পর মাই ডিয়ার, বলল কারভার। ততক্ষণে বিলিংসের যাওয়ার খবর ওদের জানিও। মিস রায়ানকে নিয়ে বেরিয়ে আসতে পারবে তুমি। এখানেও আসতে পারো তোমরা। কিন, এখানেই অপেক্ষা করব আমি। দরজার দিকে এগোলো সেলিয়া। বিদায় নিয়ে বাইরের অন্ধকার রাতের উদ্দেশ্যে পা বাড়ালো। ধীরে ধীরে মূল রাস্তার দিকে এগোলো ও। যতই এগোলো ততই কমতে থাকলো ওর গতি। সবকিছু বড় অদ্ভুত, সন্দেহজনক মনে হচ্ছে। দীর্ঘদিনের শত্রুতার সমাপ্তি টানতে যাচ্ছে এমন লোক মনে হয়নি কেইক কারভারকে। গলির মুখে এসে অজান্তে থমকে দাঁড়ালো। ফিরে তাকালো ওর বাড়ির জানালার দিকে। মৃদু আলো বেরিয়ে এসেছে বাইরে। যে কোনো একটা ছেলেকে $8 দিলে অনায়াসে কাজটা করাতে পারত, কিন্তু ওকে জড়িয়েছে এর সঙ্গে। কারণটা কি? মনস্থির করে ফিরতি পথে এগোলো সেলিয়া। সন্তর্পণে বাড়ির কাছে এসে দেয়ালের বিপরীতে কান পাতল। ভিতরে কথাবার্তা বলছে দুজন, স্পষ্ট শোনা যাচ্ছে না। সন্দেহ কাটছে না বলে জানালার দিকে এগোলো। দূর থেকে ঘরের ভিতরে দৃষ্টি রাখল। টেবিলে বসে কি যেন লিখছে কেইক কারভার। ওর কলম কালি ব্যবহার করছে। উঠে দাঁড়িয়ে কাগজটা বিলিংসের হাতে ধরিয়ে দিল সে। দেখে সেলিয়ার মনে হলো একটা চেক। সন্তুষ্টির সঙ্গে নট করল বিলিংস। ভেস্টের পকেটে চেকটা রেখে চেয়ারে বসে পড়ল। আর দেখবার প্রয়োজন বোধ করল না সেলিয়া। শঙ্কিত হয়ে পড়েছে। দ্রুত পা চালালো ও। বিলিংসকে কেন চেক দিল কারভার, কারণটা জানা নেই ওর, কিন্তু অনুমান করতে পারছে সেটা অদ্ভুত এবং অস্বাভাবিক হলেও একেবারে অসম্ভব নয়। পুরো ব্যাপারটাই অসঙ্গতিপূর্ণ। আচমকা অজানা ভয় আর আশঙ্কা গ্রাস করল ওকে। মিনিট কয়েক পরে শূন্য ইয়ার পেরিয়ে সিঁড়ি ভেঙে উঠবার সময় সিদ্ধান্তে পৌঁছালো সেলিয়া। সিদ্ধান্তটা যেহেতু নেওয়া হয়ে গেছে, এবার আর কোনো জড়তা বা দ্বিধা থাকলো না। দ্রুত সিঁড়ি ভেঙে উঠে এলো ও অধৈর্যভাবে নক করলো দরজায়। জেনিফারই দরজা খুলল। ভেতরে এসেও সেলিয়া, জেমস আছে? হ্যাঁ। ম্যাটের সঙ্গে কথা বলছে ও। কেন? উত্তর দিল না সেলিয়া। ভিতরে ঢুকে করিডোর হয়ে ম্যাটের কামরার দিকে এগোলো। জানালার কাছে দেয়ালের সঙ্গে শরীর ঠেকিয়ে দাঁড়িয়ে আছে জেমস কারভার। সেলিয়া ভিতরে ঢুকতে চোখ তুলে দেখল ওকে। ওর মুখে ফুটে ওঠা শঙ্কা আর ভয় চোখে পড়ল প্রথমে। বিছানায় উঠে বসলো ম্যাট। কি হয়েছে সেলিয়া? সবকিছু খুলে বলবার সময়ও বোধহয় নেই আমার হাতে, দ্রুত বলল সেলিয়া হিউস্টন। কেইক কারভার আর বিলিংস এসেছিল আমার বাসায়। ওরা আমাকে নির্দেশ দিয়েছে এখানে এসে যেন তোমাকে জানাই 20 মিনিটের মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসবে বিলিংস। মোনার্ক তোমাদের সঙ্গে রফা করতে চাইছে। দাঁত বের করে হাসল ম্যাট। গেটের পিছনে দাঁড়ানো জেনির দিকে তাকালো। শুনেছ চিস? কি বলছে ও? সত্যি ঘটছে এসব? না ম্যাট, চিৎকার করলো সেলিয়া। আমার মনে হয় না সত্যিই সন্ধে করবে ওরা। কেন? নির্লিপ্ত স্বরে জানতে চাইল জেমস। দুজনেই নার্ভাস ছিল ওরা। তার চেয়েও বড় কথা, ওরা আমাকে বলেছে বিলিংস তখন তোমাদের সঙ্গে আলাপ করবে জেনিকে যেন এখান থেকে কোথাও সরিয়ে নিয়ে যাই। কেন? জানতে চাইল ম্যাট। ও, তাতে কি কিছু আসে যায়? আমি নিশ্চিত জানি এর পিছনে গৃহ কোনো উদ্দেশ্য আছে। জানি না কি পরিকল্পনা করেছে ওরা, তবে সেটা যে ভালো কিছু নয় নিশ্চিত বলতে পারি ম্যাট। সিধে হয়ে দাঁড়ালো জেমস। ওকে দেখছিল ম্যাট, কিন্তু জেমসের তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি স্থির হয়ে আছে সেলিয়ার উপর। আরেকটা চালাকি, তাই না সেলিয়া? শান্ত স্বরে জানতে চাইল জেমস। চালাকি? ম্যাটের প্রশ্ন। ম্যাটের উদ্দেশ্যে কথাগুলো বলল জেমস, কিন্তু তাকিয়ে আছে সেলিয়ার দিকে। প্রমাণ চেয়েও না ম্যাট, প্রমাণ দিতেও পারবো না, মৃদুস্বরে বলল ও। আমার ধারণা মোনার্কের হয়ে কাজ করছে ও।
তুমি একটা মিথ্যুক, সরসে গর্জে উঠল ম্যাট রায়ান। ফ্যাকাশে হয়ে গেল সেলিয়ার মুখ। এটা আমার ব্যাপার নয়, ম্যাট, কারণ এরই মধ্যে সবকিছু ছেড়ে দিয়েছি আমি। সম্ভবত আবারও ওয়েস্টার্নের সঙ্গে চালাকি করছে ও। ধোত, ওকে এভাবে সন্দেহ করতে পারো না তুমি, জেমস। ঠিকই বলেছ, প্রায় কর্কশ কণ্ঠে বলল সেলিয়া। সবগুলো চোখ ঘুরে গেল ওর দিকে। জেমস ঠিকই সন্দেহ করেছে। মোনার্কের হয়ে কাজ করছিলাম আমি। ওদের কাছে শুনেছি ম্যাট নাকি আমার ভাই পিটকে খুন করেছে। ম্যাটের দিকে ফিরল ও। হয়তো সত্যিই তাই করেছ তুমি, ম্যাট। তারপরও তোমাকে ঘৃণা করতে পারিনি আমি। সত্যি কথাই বলছি। আমি তোমার ভাইকে খুন করিনি, সেলিয়া। সারা জীবনে কাউকে খুন করিনি আমি, এমনকি তাকে চিনতামও না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে দেখল সেলিয়া। ছোট একটা আউটফিট ছিল ওর। লোক কম বলে নিজেই ওয়াগান চালাতো। তুমিই তো ওর ওয়াগনের বোল্ট খুলে রেখেছিলে পাহাড় থেকে আকরিক নিয়ে নামবার সময়। আমি জানি ও পা ভেঙে ফেলে এবং পরে গ্যাঙ্গিং হয়ে মারা যায়, কিন্তু দুর্ঘটনার জন্য আমি দায়ী নই। ঈশ্বরের কিরে সেলিয়া, শপথ করছি, পরিচয় জানতে পারলে লোকটাকে নিজ হাতে খুন করব আমি। বিলিংস বলেছে তুমিই খুন করেছ ওকে। মিথ্যে বলেছে সে। মাথা নাড়ল সেলিয়া। দুহাতে মুখ ঢেকে ফেলেছে। না, কাঁদবে না ও। যখন ওর সাহায্য অতি জরুরি হয়ে পড়েছে সবার, তাহলে আমার কথা শুনতেই হবে তোমার। খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে শিগগিরই। একবার মিথ্যে বলেছ তুমি, সেলিয়া, শীতল সুরে বলল জেমস। আমাদের বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছ। কিভাবে জানবো আবারও সেই চেষ্টা করছো না? আমাকে বিশ্বাস করতেই হবে তোমাদের। জেমস সত্যি বলছে ও, বলল জেনি। হয়তো, নিষ্ফুয় স্বরে বলল জেমস। সেলিয়াকে দেখছে এক দৃষ্টিতে। আবার বলো তো ঘটনাটা। সত্যি কথা বলো, সেলিয়া। ওরা বলেছে এখানে এসে যেন তোমাদের জানাই সন্ধি করতে চাইছে মোনার্ক। বিলিংসকে দেখামাত্র খুন করবে বলে হুমকি দিয়েছ তুমি। আগে থেকে ওর আসবার কথা তোমাদের না জানালে দেখামাত্র হয়তো গুলি করবে তুমি। খবরটা তাই আমাকে দিতে বলল। শুধু বিলিংস, কেক কারভার আসবে না কেন জানি না। বলল আমার বাসায় অপেক্ষা করবে সে। তারপর কেক কারভার নির্দেশ দিল জেনিকে যেন এখান থেকে সরিয়ে নিয়ে যায়। কেন? প্রশ্নটা করেছি ওকে। শুনেই বিব্রত হয়ে পড়ল সে। লাল হয়ে গিয়েছিল মুখ। অজান্তে বোধ হয় ডান কানের লতি ধরে টানছিল। বিব্রত হলে প্রায় সব লোক এমন অদ্ভুত কাজ করে। কারভার আমাকে বলল যে। থেমে গেল ও। জেমস কারভারের মুখে অভাবনীয় একটা পরিবর্তন দেখতে পাচ্ছে। চরম বিস্ময় তার চোখে। পাশাপাশি কিছুটা যেন দুশ্চিন্তাও দেখা যাচ্ছে। ধীরে ধীরে সেলিয়ার দিকে এগোলো জেমস। দু হাতে মেয়েটির কাঁধ ধরে ঝাঁকালো। সেলিয়া, কি যেন বললে তুমি? কখন? কেইক কারভারকে যখন প্রশ্ন করেছ। এরপর কি বলেছে? লাল হয়ে গিয়েছিল তার মুখ। আর কি? কান ধরে টানছিল সে, কানের লতি। অপথিব হয়ে পড়েছিল খুব। তুমি নিশ্চিত? হ্যাঁ, কেন? মনে হয় ঠিকই দেখেছি আমি। কেন? কোন কান? ফের জানতে চাইল জেমস। সম্ভবত ডান কান। তুমি নিশ্চিত যে ডান কানই চুলকেছে সে? কিন্তু আমি নিশ্চিত, দ্রুত বলল জেনি। আমি ওকে কানের লতি ধরে টানতে দেখেছি, জেমস। দুবার কারভারের সঙ্গে কথা হয়েছে আমার। যখনই খুনোখুনির জন্য অভিযোগ করেছি, প্রতিবার বিব্রত হয়ে পড়েছিল সে। কান ধরে টেনেছে? ডান কান? জানতে চাইল জেমস। নট করল জেনি। ডান কান, আমি নিশ্চিত। বাম হাতে হওয়ায় বাম হাতে ডান কান চুলকায় বা টেনে ধরে। কিন্তু কেন জানতে চাইছ? সেলিয়ার কাঁধ থেকে হাত সরিয়ে নিল জেমস। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার চাচা কেইক কারভার মেক্সিকান যুদ্ধের সময় ডান কান হারিয়েছিল। গুলিতে উড়ে গিয়েছিল। বাবার কাছে শুনেছি কথাটা, কিন্তু এখনো মনে আছে আমার। স্থির দৃষ্টিতে জেনির দিকে তাকালো। এই লোক
এই লোক কেই কারভার নয়। 20 মুহূর্তের জন্য কেউই কথা বলল না। বিস্ময়ে বিমুগ্ধ হয়ে গেছে। স্থির দৃষ্টিতে জেমসকে দেখছে সবাই। বিলিংস কখন আসবে? সেলিয়া কি বলেছে ওরা? জানতে চাইল জেমস। 20 মিনিটের মধ্যে। একা? তাই বলেছে কারভার। ওহ, একা আসবে না, সাথে নিশ্চয় কিছু লোক নিয়ে আসবে। এখানে ফাঁদে আটকা পড়েছি আমরা, ম্যাট। যেভাবে আমাদের চাইছে ওরা, এজন্যই দুই মহিলাকে যেভাবে আমাদের চাইছে ওরা এজন্যই দুই মহিলাকে এখান থেকে সরিয়ে দিতে চাইছে ওরা, যাতে আমাকে খুন করবার পর ভিতরে এসে তোমাকে অনায়াসে চেপে ধরতে পারে। ঠিকই বলেছ, উত্তেজিত কণ্ঠে সায় জানালো সেলিয়া। তাই হবে। জেনি, ছেলিয়াকে নিয়ে বেরিয়ে যাও জলদি। কিন্তু ম্যাটের কি হবে? কামরার ভিতরে নজর চালালো জেমস। নতুন ইয়ার্ডে নিয়ে যাব ওকে। একটা ওয়াগনে রেখে আসবো। কোনো পিস্তল আছে তোমার কাছে, ম্যাট? কম্বলের তলা থেকে একটা পিস্তল বের করলো ম্যাট রায়ান। জলদি যাও জেনি, বলে ম্যাটের দিকে ফিরল জেমস। চেষ্টা করব সাধ্যমতো। তারপরও কিছুটা ব্যথা সহ্য করতে হবে। যেতে হবে যখন, দেরি করে কি লাভ? জেনি আর সেলিয়া পাশের কামরায় চলে যেতে কম্বল সহ ম্যাটকে কাঁধে তুলে নিল জেমস। করিডোরে বেরিয়ে এলো। দরজার কাছে দাঁড়িয়ে আছে জেনি। উদ্বিগ্ন দেখাচ্ছে মুখ। জলদি করো, তোমাকে সাহায্য করব আমি। মাথা তুলো না কেউ। অফিসে লুকিয়ে থেকো। কিন্তু সিঁড়ি ভেঙে নেমে গেল জেনি। টেবিল ঘুরে পিছন দরজার দিকে এগোলো জেমস। সন্তর্পণে বেরিয়ে এলো। প্ল্যাটফর্মে পা রাখতে পিস্তলের গর্জন কানে এলো ওর। দরজার চলটা ওঠালো গুলিটা। পরপর আরও 4টে গুলি হলো। অন্য কামরার একটা জানালা খুলে ফেললো কেউ। বেরিয়ে গেছে ওরা, চিৎকার করে জানালো এক লোক। পিছন দরজা দিয়ে বেরিয়েছে। ফিরে যাওয়া মৃত্যুর সামিল হবে, ভাবল জেমস। কারণ পাশের বাড়ির ছাদে অবস্থান নিয়েছে বিলিংসের দল। নতুন ওয়াগন ইয়ার্ডে যেতে পারলে কিছুটা আড়াল পাওয়া যাবে। জেনি আর সেলিয়া এরই মধ্যে নিচের অফিসে চলে গেছে। পিস্তল তুলে একটা গুলি করল জেমস। গেটের কাছে ঝুলন্ত লণ্ঠনটা নিভে গেল। দ্রুত পা চালালো। সিঁড়িতে পায়ের শব্দ হচ্ছে, তবে পরোয়া করল না। গুলির তুবড়ি ছুটল ওর আশেপাশে। নিশানা ছাড়াই সমানে গুলি করছে 5 জন। ভোঁতা শব্দে আশেপাশে কাঠে বিচ্ছে গুলি। দৌড়ে নিচে নামবার পর হুড়মুড় করে পড়েই যাচ্ছিল। কোনো রকমে সামলে নিল। ওর কাঁধের উপর থাকা অবস্থায় ইয়ার্ডের বেড়ার কাছে দুজনের উদ্দেশ্যে গুলি করল ম্যাট। ছুটল জেমস। সামনে কমলা আগুন ওগরালো একটা পিস্তল। ওর কানের পাশ দিয়ে শীষ কেটে বেরিয়ে গেল গুলিটা। গতি না কমেই পাল্টা গুলি করল জেমস। ব্যস্ত রাখতে চাইছে লোকটাকে। এদিকে পিছনে চিৎকার করে ধুলোর উপর লুটিয়ে পড়ল একজন। ম্যাটের গুলিতে ধরাশায়ী হয়েছে। পরপরই তার জায়গায় এসে দাঁড়ালো আরও 2 জন। এদিকে পিস্তল খালি হয়ে গেছে ম্যাটের। গলির মাথায় পৌঁছে গেল ওরা। তীক্ষ্ণ শব্দে বোর্ড ও ওক বা পাশের বাড়ির দেয়ালে আঘাত হানছে গুলিগুলো। গেটের কাছে পৌঁছে গেছে। এ সময় আচমকা ভূতের মতো সামনে উদয় হলো এক লোক। আবছা আলোয় লোকটার বিশাল শরীর কোনো দানবের মতো লাগছে। রাইফেল তুলল সে, কিন্তু জেমসের গুলিতে কেঁপে উঠল শরীরটা। সামনে ঝুঁকে পড়ল সে। পরের গুলিতে পতন ত্বরান্বিত হলো তার। ততক্ষণে কাছাকাছি পৌঁছে গেছে জেমস। দৌড়ের মধ্যে পিস্তল চালালো লোকটার মাথায়। মুখ থুবড়ে পড়ল সে। গলি ধরে ছুটছে জেমস। পিঠে আতঙ্কে স্থির হয়ে আছে ম্যাট। দুজনের পিস্তলই খালি। এদিকে প্রতিপক্ষের গোলাগুলি চলছেই। স্টবলের কোণে বেড়ার পাশে বিশাল একটা আকরিক ওয়াগন পড়ে আছে। স্যান আলোয় ওয়াগনটা দেখেই সেদিকে ছুটল জেমস। জানে কিছু সময়ের জন্য হলেও নিরাপদ আড়াল পাবে এবং ওখানে অবস্থান নিতে পারলে পিস্তল রিলোড করবার সুযোগ পাবে। পাল্টা হামলাও চালাতে
পারবে।